আগের দিন তোমাদেরকে নত্যবিধানের 3টে নিয়ম করিয়েছিলাম, আজকে বাকি 3টে নিয়ম। তো সেক্ষেত্রে প্রথমে দেখো প্র, পরা, পরি, নির, এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে উপসর্গ। এর আগের দিন তোমাদেরকে 4টে উপসর্গের সঙ্গে অহ্ন শব্দটা যুক্ত হলে দন্তেন্য মূর্ধন্য হয়ে যায় বলেছিলাম। আজকে এই 4টে উপসর্গ প্র, পরা, পরি, নির, আগের দিন কিন্তু তোমাদের প্র, পরা ছিল, অপ ছিল, এখানে পরি এবং নির আছে, তারপরে কিন্তু মূর্ধন্য হবে না, তারপরে মূর্ধন্য হবে, দন্তেন্য হবে না, তবে এখানে অহ্ন শব্দের প্রশ্ন নেই। যেমন ধরো প্রণাম, এখানে প্র উপসর্গ আছে, তারপরে দন্তেন্যটা মূর্ধন্য হবে। এমনি আমরা নাম যদি লিখি, দন্তেন্য একার ম নাম লিখি, কিন্তু প্রণাম যখন প্র উপসর্গ যখন যুক্ত হয়ে যাবে তখন কিন্তু সেটা হয়ে যাবে মূর্ধন্য। একই রকমভাবে প্রণব মুখার্জি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন এবং সেন্ট্রাল ক্যাবিনেটে বিভিন্ন সময় মন্ত্রী ছিলেন এবং আমাদের বাংলার একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, রাজনৈতিক ব্যক্তি। তার নাম দিয়ে বিভিন্ন পোস্টার হোর্ডিং যখন হতো, অধিকাংশ জায়গাতে দেখা যেত যে এই বানানটা কিন্তু ভুল থাকতো, দন্তেন্য থাকতো, তো এটা কিন্তু মূর্ধন্য হবে, এটা মাথায় রাখবে। পরায়ণ, এখানে পরা শব্দটাকে যদি আমরা ভাগ করি পরা যোগ অয়ন, তো সেক্ষেত্রে এখানে মূর্ধন্য হবে, দন্তেন্য না হয়ে। পরিণাম, পরি উপসর্গের পরে মূর্ধন্য হয়ে যাবে দন্তেন্যর পরিবর্তে। পরিণীতা সেম চলে আসবে, নির্ণয় সেম চলে আসবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের পরীক্ষা হলে কনফিউজড হয়ে যেতে পারি, আমাদের মনে হতে পারে যে এগুলো বানান তো ঠিকই দেওয়া আছে, হয়তো আমাদের ঠিকটাই লিখতে হবে, এরকম কনফিউশন হতে পারে পরীক্ষা হলে, তো সেটা মাথায় রাখবে। এবং তোমাদেরকে আরও কনফিউজড করার জন্য হয়তো এখানে যেরকম প্রণাম বানানটা রয়েছে, তো সেই জায়গাটায় মূর্ধন্যর এখানে যদি দন্তেন্য থাকে, তোমরা তো অনায়াসে বুঝতে পারবে যে হয়তো এখানে দন্তেন্যটা মূর্ধন্যই হয়তো হবে, তোমরা ওইভাবে করবে। তো সেই জন্য তোমাদেরকে কনফিউজড করার জন্য এই বানানটা ছাড়াও এখানে বা এখানেও কিছু একটা ভুল করতে পারে, তো সেটাও তোমরা খেয়াল রাখবে। মূল ফোকাসটা কিন্তু আমাদের মূর্ধন্যর জায়গাতে নত্যবিধানের রুলসে। নেক্সট আমাদের যেটা আছে, এটা আমাদের খুব পরীক্ষায় আসে এবং আমাদের খুব ভুল হয়। স্বাভাবিকভাবে তোমরা যদি কোনো গ্রামার বই ফলো করে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা সঠিকভাবে বুঝে উঠতে পারবে না। এটা তোমরা খুব সহজ নিয়ম আছে, সেই সহজ নিয়মটাতেই দেখো, ট বর্গে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, আর ত বর্গে ত, থ, দ, ধ দন্তেন্য। মাথায় রাখবে দন্তেন্যর সঙ্গে যুক্ত যে শব্দটা রয়েছে, সেটা যদি এই বর্গের কোনো শব্দ যুক্ত হয় তাহলে সেটা দন্তেন্যই হবে, কারণ এই বর্গে দন্তেন্য আছে, এখানে দন্তেন্য আছে, অতএব দন্তেন্যর সঙ্গে ধ যুক্ত, এই যে অন্ধ, দন্তেন্যয় ধই হবে, কারণ নয়ের দন্তেন্য যে বর্গে আছে ত বর্গে যে কোনো বর্ণের সাথে দন্তেন্যয় যুক্ত বর্ণ হবে। একই রকমভাবে ট বর্গের যে কোনো বর্ণের সাথে মূর্ধন্য যুক্ত বর্ণ হবে। যেমন ওপরে দেখো ঘণ্টা, এই যে ট আছে, ট এখানে আছে, আর এই ট বর্গে মূর্ধন্য আছে, তাই মূর্ধন্য হবে। কণ্টক একই রকম। কুণ্ঠার ক্ষেত্রে এই যে ঠ আছে, এই যে ঠ, তাহলে ঠ বর্গে কে আছে? মূর্ধন্য, অতএব এখানে হবে। গণ্ডা, এই যে ড এখানে আছে, তাহলে ড কার মধ্যে পড়বে? মূর্ধন্যতে, অতএব এখানে মূর্ধন্য বসবে। একই রকমভাবে ত বর্গে দন্ত, তাহলে এই যে ত আছে, ত এখানে, তয়ের বর্গে কে পড়ে? দন্তেন্য, তাহলে এখানে দন্তেন্য হবে। অন্ততেও তাই, অন্ধতে এই যে ধ আছে, এই যে ধ এই বর্গের মধ্যে কে আছে? দন্তেন্য আছে, অতএব এখানে দন্তেন্য হবে। মন্দ, এখানে দ আছে, তাহলে এই দ বর্গের মধ্যে কে পড়ে? দন্তেন্য, অতএব এখানে দন্তেন্য হবে। এটা সবচেয়ে সহজ, নত্যবিধান সত্যবিধানের মধ্যে এই রুলসটা মনে রাখা সবচেয়ে সহজ, এটা দিয়ে পরীক্ষায় কোশ্চেন আসে, তোমরা এই জায়গাটা ঠিক মাথায় রাখবে। নেক্সট হচ্ছে সমাসবদ্ধ পদ। দেখো সমাসে পরপদ হয় বা উত্তরপদ হয় আর পূর্বপদ হয়, মানে দুটো পদকে বা দুইয়ের বেশি পদকে আমরা একত্রিত করে একটা সংক্ষিপ্ত পদ তৈরি করি, যেটাকে বলা হয় সমাস। তো সমাসে আমরা অধিকাংশ ক্ষেত্রে দুটো পদ পাই, অনেক জায়গায় 3টে 4টে পদ পেতে পারি। তো প্রথম পদটাকে বলা হয়
প্রথম পদ বা পূর্বপদ বলে, আর পরের পদটাকে বলে পরপদ বা উত্তরপদ বলে। তাহলে পূর্বপদে যদি রি র স থাকে আর পরপদ বা উত্তরপদে যদি ন থাকে, এক্ষেত্রে আমাদের কিন্তু দন্তের নয় হবে। যেমন ধরো এই যে এখানে হরিনাম, এই হরিনামের মধ্যে দেখো হরিনাম মানে হরির নাম, অর্থাৎ সম্বন্ধ তৎপুরুষ সমাস। সম্বন্ধ তৎপুরুষ সমাসে এটা চলে আসছে হরির নাম। তাহলে এখানে হরি পূর্বপদ আর নাম পরপদ, তো হরির নাম নিয়ে হচ্ছে সমাস। আর সমাসের নিয়মে বলছে রয়ের পরে কি হবে, দন্তের ন হবে যদি সেটা সমাসবদ্ধ পদ হয়। তাহলে এখানে র আছে, রয়ের সঙ্গে রস্যি মানে রস্যই স্বরবর্ণ আছে। তাহলে আমরা প্রথম দিন যেটা করেছিলাম সেখানে কি ছিল, র রি স এর পরে স্বরবর্ণ থাকতে পারে, তারপরে যে নটা আসবে সেটা কি ন হবে, মূর্ধন্য হবে। কিন্তু এখানে ওই রুলসটা কিন্তু কাজ করলো না। নেক্সট দেখো নরনারায়ণ। নরনারায়ণ হচ্ছে নররূপ নারায়ণ, রূপক কর্মধারায় সমাস। তো সেক্ষেত্রে এটা তাহলে নরনারায়ণ একসঙ্গে কি হচ্ছে, সমাস হচ্ছে। এক্ষেত্রে পূর্বপদ হচ্ছে নর, পরপদ হচ্ছে নারায়ণ। তাহলে এখানে তোমার এই যে র আছে, রয়ের সঙ্গে নর উচ্চারণ করলে র যোগ অ হচ্ছে স্বরবর্ণ, তারপরে যে নটা আসছে সেটা মূর্ধন্য হতো আগের নিয়মে, কিন্তু এটা যেহেতু সমাসবদ্ধ পদ সেই জন্য এখানে কিন্তু দন্তের ন হচ্ছে। কিন্তু নারায়ণ শব্দটা শেষে দেখো মূর্ধন্য আছে, কারণ এখানে যে র আছে, রয়ের পরে স্বরবর্ণ, স্বরবর্ণের পরে উন্তস্থ থাকলে তোমার হচ্ছে মূর্ধন্য হয়, তা নারায়ণে মূর্ধন্য। একই রকম আম্রবন। আম্রবন এটা আম্রের নিমিত্তে যে বন, নিমিত্ত তৎপুরুষ সমাস, অথবা আম্র চাষের জন্য, আম্র চাষের বন, সেটা করলে মধ্যপদলোপী কর্মধারায় সমাস হয়। তাহলে এটা একটা সমাসবদ্ধ পদ, তাই যে রফলা আছে মানে রয়ের পরবর্তীকালে আমরা এখানে নটা মূর্ধন্য না করে দন্তন্য করব। তো এইভাবে আমরা তোমার হচ্ছে নত্যবিধানের রুলসগুলোকে মেনে চলবো। তো তোমরা মনে রাখবে যে নত্যবিধানের এই মোটামুটি 6টা রুলস, এর বাইরেও রুলস অনেক আছে। তো সেক্ষেত্রে মোটামুটি এই 6টা রুলস দিয়ে তোমাদের বানান ভুল যেন না হয়, অশুদ্ধি সংশোধনে তোমরা যেন ফুল মার্কস তুলতে পারো, সেক্ষেত্রে কিন্তু এটা তোমাদেরকে খুব হেল্প করবে। যাই হোক, ভালো থাকবে, টাটা।